প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতিহাস অনার্স প্রথম বর্ষে হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 1204 কোর্স থেকে আজ তোমাদের দেবপাল সম্পর্কে পড়ানোর চেষ্টা করব। আমরা জানি পাল বংশের ইতিহাস 400 বছরের ইতিহাস। এই 400 বছরের ইতিহাসে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করি যুগকে স্পষ্টকরণের জন্য, তাহলে মোটা দাগে 3টি ভাগে ভাগ করতে হবে। 1 উদীয়মান প্রতিপত্তির যুগ, 2 অবনতি এবং পুনরুদ্ধারের পর্যায়, 3 অবনতি এবং বিলুপ্তির পর্যায়। তোমরা জানো পাল বংশের ইতিহাস পুনর্গঠনের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় যেসব উৎসের উপর, তার মধ্যে রয়েছে লিপিমালা, তাম্রশাসন। এই লিপিমালা এবং তাম্রশাসনের যে দুর্বলতা, এখানে মূলত রাজার কার্যক্রম, রাজার রাজ্য জয়, ভূমিদান ইত্যাদি সম্পর্কে বর্ণনা থাকে। এই জিনিসগুলোতে যে লিপিমালা এবং প্রশস্তি লেখা থাকে, এগুলো মূলত লেখা হয় সভা কবিদের দ্বারা। সভা কবিরা মূলত রাজার পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ তারা রাজার রাজ দরবারে চাকরি করেন, সুতরাং তাকে রাজাকে সন্তুষ্ট করার জন্য অনেক ক্ষেত্রে তিনি যে রাজার রাজ্য বিজয়ের বিবরণ দেন, এটা কবিতা আকারে লেখার কারণে কবিতার ছন্দ মিলানোর জন্য যেসব অঞ্চল রাজা জয় করেন নাই সেই সব অঞ্চলের কথাও তাকে বলতে হয়। এরকম একটা পরিপ্রেক্ষিতে আমরা পাল যুগ সম্পর্কে, বিশেষ করে দেবপাল সম্পর্কে ইতিহাস রচনার বিষয়গুলো উৎসসমূহ পর্যালোচনা করে তার ইতিহাসকে উপলব্ধি করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যদি দেবপালের ইতিহাস পর্যালোচনা করতে যাই, পুনর্গঠন করতে যাই বা লিখতে যাই, তাহলে আমাদের যেসব সোর্সের উপর নির্ভর করতে হবে: 1 খালিমপুর তাম্রশাসন, 2 মুঙ্গের তাম্রলিপি, নারায়ণ পালের ভাগলপুর তাম্রলিপি, সাদলা তাম্রলিপি, বাদল তাম্রলিপি, নালন্দা তাম্রশাসন, ঘোষরাওয়া লিপি এবং লাভা তাম্রের বিবরণ সহ অন্যান্য শত্রুপক্ষীয় যে বিবরণগুলো, সেখান থেকে আমরা দেবপাল সম্পর্কে ইতিহাস পুনর্গঠন করতে পারবো। ছাত্রছাত্রীবৃন্দ, এখন দেবপাল কিভাবে ক্ষমতায় আসলেন, কখন ক্ষমতায় আসলেন সে সম্পর্কে আলোচনায় যাব। তোমরা সবাই জানো দেবপালের পিতার নাম ধর্মপাল এবং তার মাতার নাম হচ্ছে রন্না দেবী। তিনি মূলত ধর্মপালের মৃত্যুর পরেই পাল সিংহাসনে অধিষ্ঠিত হন। ধর্মপালের যে 2 জন উত্তরসূরি ছিলেন, ত্রিভুবন ও দেবটে, ধারণা করা হয় এই 2 জন যুবরাজের মধ্যেই একজন দেবপাল উপাধি গ্রহণ করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য ধারণা করেন যে এই 2 জনের বাইরে কোনো তৃতীয় ব্যক্তি দেবপাল উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করতে পারে। তো ধর্মপাল 821 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার পরেই মূলত দেবপাল রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আমরা দেবপালের উপাধি সম্পর্কে এখন আলোচনা করব। দেবপালের উপাধি পর্যালোচনা করলে দেখা যায় দেবপাল পাল বংশের অন্যান্য রাজার থেকে অনেক বড় বড় উপাধি ধারণ করেছিলেন। ধর্মপালের সাথে মিল আছে। এইসব উপাধিগুলো প্রমাণ করেন তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং তার ক্ষমতা বাংলার বাহিরেও বিস্তৃত হয়েছিল। তার উপাধিগুলো যদি আমরা বলি, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ, এগুলো মূলত স্বাধীন সার্বভৌমত্ব রাজারাই গ্রহণ করত। পাল বংশের যে তাম্র শাসনগুলো দেখা যায়, এখানে ধর্মপাল এবং দেবপাল সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে দেবপাল সম্পর্কে বেশি প্রশংসা, উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। এইসব প্রশংসা থেকে ধরে নেওয়া হয় যে দেবপাল ধর্মপালের থেকেও বেশি সফল হয়েছিল এবং উত্তর ভারতের রাজনীতিতে তিনি হস্তক্ষেপ অধিকার ধর্মপালের থেকে বেশি রাখতে সক্ষম হয়েছিলেন। আমরা বিভিন্ন উৎস থেকে পর্যালোচনা করে এটুকু বলতে পারি, নাগভট্টের পরে প্রতিহার সাম্রাজ্যের দুর্বল উত্তরাধিকার এবং রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের সময় দেবপাল খুব সম্ভবত
কান্নকুজের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিলেন এবং তার ক্ষমতা একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল, যেটা ধর্মপালের সময়ও তার রাজ্যের অধীনে ছিলেন এবং দেবপাল তার রাজ্যের শুরুতে উত্তরাধিকার সূত্রে এই অঞ্চলের শাসন ক্ষমতা আহ, পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অন্যান্য শক্তির কাছে পরাস্ত হয়ে তিনি এই অঞ্চলগুলোকে আবার হারাইছিলেন, যা পরে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। আমরা যদি দেবপালের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করি, তো আমাদের প্রথমেই মুঙ্গের তম্র শাসনের উপর নির্ভর করতে হবে। মুঙ্গের তম্র শাসনে কি বলা হচ্ছে? সেখানে বলা হয়েছে রাজ্য জয় উপলক্ষে তার সৈন্যদল বিন্ধ্য পর্বত ও কম্বোজ অঞ্চলে বিচরণ করেছে এবং উত্তরে হিমালয় থেকে রামেশ্বর সেতু বন্ধন পর্যন্ত এবং পূর্ব পশ্চিমে সমুদ্র বিস্তৃত সমগ্র ভূভাগ শত্রুমুক্ত করে শাসন করিয়েছিল। অর্থাৎ মুঙ্গের তম্র শাসনে যেটা বলা হচ্ছে যে তিনি যে রাজ্য অঞ্চলগুলোর কথা বলছে, কম্বোজ, বিশেষ করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, অর্থাৎ ভারতের একেবারে সীমান্ত অঞ্চল পর্যন্ত তিনি ক্ষমতা বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আমরা দেবপালের এই মুঙ্গের তম্র শাসনের উপর ভিত্তি করে তার রাজ্য সীমানাকে স্বীকার করতে পারি না, তাই অন্যান্য সূত্র সম্পর্ক থেকেও এটা জানার চেষ্টা করব। তার মন্ত্রী দর্ভপানি ও কেদার মিত্র বংশের সাতলাহ শিলালিপি থেকে আমরা আরো কিছুটা জানতে পারি তার সম্পর্কে। সেখানে দেখা যাচ্ছে যে মুঙ্গের তম্র শাসনের থেকে আরো উচ্ছ্বসিত ভাবে তার প্রশংসা করা হচ্ছে। সেখানে বলা হয়, দেবপাল উৎকল কুল ধ্বংস হুন গর্ব খর্ব ও দ্রবিড় ও গুর্জ রাজাদের দর্প চূর্ণ করে দীর্ঘকাল আসমুদ্র পৃথিবী ভোগ করিয়াছিলেন। অর্থাৎ মুঙ্গের তম্র শাসনে যতটুকু বলা হচ্ছে তার থেকে আরো বেশি প্রশংসা করে আরো বেশি এলাকা সহ দেবপালের মন্ত্রীদের যে শিলালিপি ছিল সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা আরেকটি সোর্স থেকে এই রাজ্য বিস্তার সম্পর্কে জানতে পারি, নারায়ণ পালের ভাগল তম্র শাসন, যেখানে বলা হচ্ছে যে তার সেনাপতি ছিল জয়পাল। জয়পাল তার ভাইয়ের আদেশে, ভাত্রার আদেশে উৎকল রাজাকে এবং প্রাগজ্যোতিষ রাজাকে পরাস্ত করে রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই পরাস্ত আবার দুই অর্থে, যে জয়পালের নাম শুনে একজন রাজা, যিনি উৎকল রাজা, তিনি পালিয়ে গেছেন এবং প্রাগজ্যোতিষ রাজা তার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন। আমরা যদি দেবপালের রাজ্য সম্পর্কে, রাজ্য বিস্তার সম্পর্কে পর্যালোচনা করি, তাহলে দেখবো যে এটা পুরো ভারতব্যাপী যে একটি রাজ্যের চিন্তা এই অঞ্চলের মানুষের মধ্যে থাকে বা আছে, সভাকবিগণ সেই রকমই বিবরণ দিচ্ছেন। সুতরাং এই ঘটনাগুলোকে, রাজ্য বিস্তারের ঘটনাগুলোকে সরাসরি গ্রহণ করা ঠিক হবে না পর্যালোচনা ছাড়া। আর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ধর্মপাল সম্পর্কে যতটা প্রশংসা করা হয়েছিল তার পূর্ববর্তী শিলালিপিগুলোতে দেবপাল সম্পর্কে তার থেকে আরো বেশি প্রশংসা করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে দেবপাল ধর্মপালের থেকে বেশি সফল ছিল। তার রাজ্য সীমানা সম্পর্কে যে বিবরণ দেওয়া হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য না, কারণ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অবস্থিত কম্বোজ দেশে দেবপাল যে রাজ্য স্থাপন করেছিল সে সম্পর্কে যে বিবরণ দেওয়া হচ্ছে, সমসাময়িক অন্যান্য উৎস, প্রতিহার রাজবংশের যে উৎস, সেখানে বলা হচ্ছে 836 খ্রিস্টাব্দে প্রতিহার সাম্রাজ্যের প্রতিপত্তি এবং কান্নকুজে তাদের রাজধানী স্থাপন এবং পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তে শাহী রাজাদের সুপ্রতিষ্ঠিত রাজ্য থেকে ধারণা করা যায় ওই সময় দেবপালের যে বর্ণনা দেওয়া হয়েছে তা পুরোপুরি সত্য না, এর মধ্যে কিছু অতিরঞ্জন আছে। আমরা পরবর্তী আলোচনা থেকে এইসব অতিরঞ্জন থেকে বের হয়ে এসে দেবপালের রাজ্য সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব কান্নকুজ অধিকার নিয়ে। আমরা জানি ত্রিশক্তিয় সংঘর্ষের দ্বিতীয় পর্যায়ে ধর্মপাল কান্নকুজে অধিকার স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, তখন তৃতীয় গোবিন্দ দক্ষিণাত্য প্রবর্তন করে, ফলে ধর্মপালের পক্ষে একটা সুযোগ আসে কান্নকুজে অধিকার প্রতিষ্ঠা করার এবং তিনি তা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু 834 খ্রিস্টাব্দে যে তাম্র শাসন জারি করে প্রতিহার রাজবংশ, সেখানে দাবি করা হচ্ছে মিহির ঘোষ কান্নকুজের রাজধানী প্রতিষ্ঠা করেছেন।
তাহলে আমরা যদি এটা পর্যালোচনা করি, দেবপাল কর্তৃক গুর্জ রাজার দর্পচূর্ণর যে উল্লেখ পাললিপিতে আছে, তা যদি সত্যি হয় তাহলে দেবপাল এবং গুর্জ রাজাদের সংঘর্ষের প্রথম দিকে দেবপাল সাফল্য অর্জন করেছিলেন বলে চিন্তা করা যেতে পারে। বিশেষ করে নাগভট্টের দুর্বল উত্তরাধিকার রামভদ্রের শাসনকালে এটা করা সম্ভব হয়ে থাকতে পারে। তবে প্রতিহার উৎসে প্রতিহার রাজ ভোজের সাফল্যের যে দাবি করা হয়েছে তার প্রমাণ থাকায় সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। সেই হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে যে দেবপাল খুব সম্ভবত পরবর্তীতে প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের পরবর্তী সময়ে তিনি 840 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে আঘাত এনে নিজের অধিকার প্রতিষ্ঠা করে থাকতে পারেন। এরপর আমরা আলোচনা করব ওড়িশা জয় সম্পর্কে। ওড়িশা জয় সম্পর্কে আমরা যেসব উৎস থেকে জানতে পারবো সেটা হচ্ছে বাদল লিপি এবং ভাগলপুর তাম্রশাসন। এছাড়া লামা তরানাথের বিবরণ থেকেও এই সম্পর্কে জানা যায়। ওড়িশা একটা সীমান্তবর্তী এলাকা ছিল। স্বাভাবিকভাবে এই অঞ্চলের ওপর অধিকার স্থাপন করার জন্য যুদ্ধ পরিচালনা করা দেবপালের জন্য অস্বাভাবিক কিছু ছিল না। এইসব সোর্স থেকে সেই বিষয়টি অবগত হওয়া যায়। দেবপাল এই অঞ্চলের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং ওড়িশাকে নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে ভঞ্জ বংশীয় রাজা রণভঞ্জ পরবর্তী সময়ে কোনো এক সময় এই অঞ্চল দখল করেছিলেন বলে ঐতিহাসিকরা অভিমত ব্যক্ত করেন। এরপর আমরা আলোচনা করব পাণ্ডু রাজার সঙ্গে সংঘর্ষ। ওড়িশা জয়ের পরে দেবপাল যে সৈন্যবাহিনী বিন্দ পর্বত অঞ্চলে পরিচালনা করেন, এমনকি আরো দক্ষিণে অগ্রসর হয়ে পাণ্ডু রাজাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন বলে অনেকেই অনুমান করে থাকেন। এখানে যে দ্রাবিড় রাজার দর্পচূর্ণের কথা তাদের শিলালিপিতে বলা হয়েছে। সাধারণভাবে ঐতিহাসিকরা ধরে নেন যে দ্রাবিড় রাজ হচ্ছে রাষ্ট্রকূট রাজ বা রাষ্ট্রকূট রাজদেরকে চিন্তা করেন, যার সাথে দেবপালের ধর্মপালের একাধিকবার সংঘর্ষ হয়েছিল। কিন্তু এটা নাও হইতে পারে। ইতিহাসের অন্য একটা সোর্স থেকে পর্যালোচনা করে বলা হয়ে থাকে যে এই অঞ্চলটা পাণ্ডু রাজাদের অঞ্চল ছিল। সেই পাণ্ডু রাজাদের সাথে সংঘর্ষে দেবপাল জয়লাভ করেছিলেন কি পরাজিত হয়েছিলেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি না। তবে এই অঞ্চলে অধিকারের জন্য যে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব প্রাগজ্যোতিষ বিজয়। ভাগলপুর তাম্রশাসন থেকে প্রাগজ্যোতিষ অভিযান পরিচালনা করার কথা আমরা জানতে পারি, যেখানে বলা হচ্ছে যে দেবপালের সেনাপতি জয়পাল যুদ্ধ পরিচালনার জন্য অগ্রসর হলে প্রাগজ্যোতিষ রাজা নিজে হতোদ্যম হয়ে যুদ্ধ ত্যাগ করে পলায়ন করেন এবং জয়পাল সহজেই সেই অঞ্চলটি দখল করে নেন এবং নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন, যার ফলে এই কথা নিশ্চিতভাবেই বলা যায় যে প্রাগজ্যোতিষ দেবপাল কর্তৃক বিজয় করা হয়েছিল এবং এই অঞ্চলে তার শাসন ক্ষমতা অব্যাহত ছিল। তিব্বতের সঙ্গে সংঘর্ষ, দেবপাল তিব্বতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন বলে একটা সোর্স থেকে জানা যাচ্ছে। বিশেষ করে মুঙ্গের তাম্রশাসনে এই সম্পর্কে জানা যায়। ওড়িশা থেকে বিন্দ পর্বত অঞ্চলে যে সৈন্য পরিচালনা করেন তারই একটা পর্যায়ে তিব্বতীয় অঞ্চলে তিনি আক্রমণ করতে পারেন। বিশেষ করে তিব্বতে প্রচুর পরিমাণ ঘোড়া পাওয়া যেত, তার সেনাবাহিনীর জন্য সৈন্যবাহিনীর জন্য ঘোড়া সংগ্রহের জন্য এই অঞ্চলে আক্রমণ করতে পারে। তবে তিব্বতের যে অবস্থান সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক দেখা দিয়েছে। এটা কোন অঞ্চল? তিব্বত এর অঞ্চল হিসেবে ঐতিহাসিকরা বলছেন এটা উত্তর পূর্ব অঞ্চলে কম্বোজ দেশের পাশে অবস্থিত বলে তারা চিহ্নিত করতেছেন, যেটা হিমালয়ের পাদদেশে অবস্থিত। তো এই তিব্বতীয় অঞ্চলে দেবপাল তার যুদ্ধ পরিচালনা করেছিলেন মূলত এখান থেকে ঘোড়া সংগ্রহ করার জন্য। এর পরবর্তীতে আমরা আলোচনা করব হুন সম্পর্কে। বাদল স্তম্ভলিপি থেকে হুন সম্পর্কে জানা যায়, তবে কোন সময় কখন কি জন্য দেবপাল এখানে আক্রমণ করেছিল তা সম্পর্কে
বিস্তারিত কিছু পাওয়া যায় না। বিভিন্ন ঐতিহাসিক হিমালয়ের পাদদেশে হুন রাজ্যে অবস্থিত বলে অনুমান করেন। তাদের অনুমানের পক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেননি। কেন তারা বলছেন হুন রাজ্য হিমালয়ের পাদদেশে অবস্থিত, তার কোনো প্রমাণ তারা উল্লেখ করতে পারেননি। আমরা যে রাজ্য বিস্তারের কথা জানলাম, এই রাজ্য বিস্তারের যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেবপালের কৃতিত্বের ভাগটাই বেশি দেখা যাচ্ছে, দেবপাল তার পিতার কাছ থেকে যে রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ধর্মপালের সময়, ধর্মপাল মূলত বাংলা, বিহার, উড়িষ্যার সাথে উত্তর ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করে কিছুটা সময়ের জন্য ওই অঞ্চল দখল বা নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সেই ক্ষমতাকে মূলধন করে দেবপাল তার রাজ্য আরো আরো বিভিন্ন দিকে প্রসার করতে সক্ষম হয়েছিলেন। তিনি উড়িষ্যা, তারপর কান্যকোজ, পাণ্ডরাজ, তিব্বত, প্রাগজ্যোতিষ, হুন এইসব অঞ্চলে নিজের ক্ষমতা বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। দেবপাল পিতার যোগ্য উত্তরাধিকারী ছিলেন এবং পিতার ন্যায় তিনিও বাংলার সীমানা যে বিস্তারে মনোযোগী ছিলেন তা এই রাজ্য জয়গুলো থেকেই প্রমাণ হয়। সীমান্তবর্তী রাজ্য উড়িষ্যার আসাম বিজয় অভিযান খুবই স্বাভাবিক, কারণ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি এটা করে থাকতে পারেন। উড়িষ্যার সাফল্যের পরে তার সৈন্যদল দাক্ষিণাত্যের পাণ্ড রাজাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন বলেও আমরা প্রমাণ পাই। তবে এখানে তার জয় পরাজয়ের বিস্তারিত কিছু জানতে পারি না। তিনি যে এই অঞ্চল দখলের জন্য যুদ্ধ পরিচালনা করেছিলেন, এটাই বাংলার ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। বিন্ধ্ পর্বত অঞ্চলের অভিযানও হয়তো উড়িষ্যা অভিযানের পরবর্তী কোনো এক সময় ছিল। উভয় অঞ্চলের অভিযানের ফলাফল সম্পর্কে খুব বেশি আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তবে সমসাময়িক ঘটনাবলী থেকে মনে হয় প্রতিহারদের বিরুদ্ধে তিনি স্বীয় ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন এইসব যুদ্ধ পরিচালনার মাধ্যমে। কারণ প্রতিহার রাজ, রাষ্ট্রকূট রাজ সবসময় এই অঞ্চলে শক্তিশালী দুই রাজবংশ ছিল। এই দুই রাজবংশের সাথে ধর্মপালকে যেমন মোকাবেলা করতে হয়েছে, তেমনি মোকাবেলা করতে হয়েছে দেবপালকেও। দেবপাল ধর্মপালের মতোই যুদ্ধগুলোতে বেশিরভাগ সময়ই সফলতা অর্জন করেছে, কিংবা কোনো কারণে সফল হতে না পারলে পরে সঠিক সময়ের অপেক্ষা থেকে ওই অঞ্চলগুলোতে আবার তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। দেবপালের রাজ্য বিজয় পর্যালোচনা করে এটুকুই বলা যেতে পারে, পাল বংশের মধ্যে দেবপাল সর্বশ্রেষ্ঠ রাজা, যিনি তার রাজ্য সীমানা বাংলা এবং উত্তর ভারতের সীমানার বাইরেও বিস্তৃত করতে সক্ষম হয়েছিল এবং পাল বংশকে একটি স্বর্ণযুগে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল বলে আমরা বলতে পারি। আমরা দেবপালের ধর্ম বিশ্বাস সম্পর্কে যদি আলোচনা করি, দেবপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। তিনি ধর্মের প্রতি অনুগত ছিলেন। তিনি বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ জ্ঞান অর্জন, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য প্রতিনিয়ত সহযোগিতা পালন করতেন। তিনি বাংলার বিভিন্ন জায়গায় মঠ স্থাপনের জন্য জমি দান করেছেন, মঠের খরচ পরিচালনা করার জন্য জমি দান করেছেন। এইরকমই একটি পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে তিনি সেখানে যে নালন্দা মঠ স্থাপন করেন, জাভা এবং সুমাত্রায় যে নালন্দা মঠ স্থাপন করা হয়, সেই মঠের ব্যয়ভার বহন করার জন্য যে তার কাছে জমি প্রার্থনা করা হয়েছিল, তিনি এর জন্য 5টি গ্রাম দান করেছিলেন। যে 5টি গ্রাম থেকে উৎপন্ন ফসল অন্যান্য কিছু বিক্রি করে এই মঠের ব্যয় বহন করা হতো। তো এটাই প্রমাণ করছে বৌদ্ধ ধর্মের প্রতি তিনি যেমন অনুগত ছিল, শিক্ষার প্রতি জ্ঞানের প্রতি তার অনুরাগ আরো বেশি ছিল। তিনি দেবপাল বিদ্বানদের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বহু কবি, সাহিত্যিক, পণ্ডিতদেরকে তার রাজসভায় স্থান দিয়েছেন এবং তাদেরকে জমিদান, ভূমিদান এবং তাদের পাণ্ডিত্য সমৃদ্ধ করার জন্য তাদের জন্য মঠ স্থাপন ইত্যাদি কাজ তিনি সবসময়ই করেছেন এবং এর ফলে
তার সময়ে বৌদ্ধ ধর্মের একটা প্রসার ঘটে। তবে এ কথা বলা যাবে না যে তিনি বৌদ্ধ ধর্মকে সহযোগিতা করতে গিয়ে অন্য ধর্মের প্রতি কোনো বৈরী আচরণ করেছে। তিনি তার সময়ে অন্যান্য ধর্মের অনুসারীদের যে ধর্মীয় প্রতিষ্ঠান তাদের জন্যও অভিযান করেছে, এরকম প্রমাণ আমরা পেয়ে থাকি। অর্থাৎ কথা বলতে হবে তার সময় ধর্মীয় সহ অবস্থান ছিল বাংলায়, ধর্মীয়ভাবে শান্তিপূর্ণ অবস্থানে ছিল, এবং বাংলায় যে পরিবেশ বিরাজ করছিল সেখানে জ্ঞান চর্চার একটা পরিবেশ বিরাজ করছিল, যার ভিত্তিতে এখানকার পণ্ডিতরা জ্ঞান চর্চায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। আমরা এখন দেবপালের শাসনকাল সম্পর্কে আলোচনা করব। দেবপালের রাজত্বকাল ছিল দীর্ঘ। তার নালন্দা তাম্রশাসন তার 35তম রাজ্য অঙ্কে উত্তীর্ণ হয়। তো সুতরাং 35 বছর তো তিনি নিশ্চয়ই ক্ষমতায় ছিলেন। অন্যান্য সোর্সগুলো পর্যালোচনা করে দেখা যায় তিনি আনুমানিক 821 থেকে 861 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন। অর্থাৎ এই দীর্ঘ সময়ে তিনি তার পৈতৃক যে রাজ্য পেয়েছিলেন সেই রাজ্যটাকে আরো নিজের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, সীমানা বৃদ্ধি, সুশাসনের মাধ্যমে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। আমরা দেবপালের রাজধানী সম্পর্কে যদি আলোচনা করি, দেবপালের যে বেশিরভাগ তাম্রশাসন যেগুলো জারি করা হয় সেগুলো হচ্ছে মুঙ্গের অঞ্চল থেকে। যদিও আমরা জানি পালদের জনকভু বা রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র, কিন্তু দেবপাল মুঙ্গেরে থাকতেই বেশি পছন্দ করতেন, এবং ঐতিহাসিকরা বলে তিনি সেখানেই তার রাজধানী স্থাপন করেন, এবং মুঙ্গের অঞ্চল থেকেই তিনি তার ভূমিদান, জমিদান, যুদ্ধ পরিচালনা সবকিছু করতেন বলে এটাকে দেবপালের রাজধানী বলে অনেকেই বলে থাকে। এখন উত্তরসূরি সম্পর্কে আলোচনা করা হবে। দেবপালের উত্তরসূরি প্রথম দিকে ইতিহাসবিদগণ মনে করতেন যে তার উত্তরসূরি ছিলেন প্রথম শূরপাল অথবা প্রথম বিগ্রহপাল। মহেন্দ্রপাল ছিলেন দেবপালের পুত্র এবং প্রথম শূরপালের ভ্রাতা। মহেন্দ্রপাল এবং প্রথম শূরপাল উভয়ই ছিলেন রানী মহতার পুত্র। যা হোক, তার যে উত্তরাধিকারীদের নাম বলা হলো, এই উত্তরাধিকারীরা তার যে সাম্রাজ্যকে এই শক্তিশালী ভিত্তির উপর আর রাখতে পারেনি। আমরা সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখি এক বংশ মধ্যে তিনটি ধাপ দেখা যায়। প্রথমত, বংশের কোনো একজন পুরুষ অনেক স্ট্রাগল করে সেই সভ্যতা শুরু করে বা সাম্রাজ্য শুরু করে। তার পরবর্তী সময়ে পুরুষরা এটাকে একটা স্থিতিশীল অবস্থা, একটা বিস্তৃত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হন। এই যে সুদিনে আসার পরে একটা আলস্য ভাব চলে আসে তার উত্তরাধিকারীদের মধ্যে, যার ফলে সেই সভ্যতায় বা সাম্রাজ্যে পতন দেখা দেয়, এবং পরবর্তী কোনো এক রাজা বা ব্যক্তি এসে সেটাকে আবার উঠানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সভ্যতার পতন ঘটে। তো সভ্যতার মূল ব্যাপারই হচ্ছে উত্থান, স্থিতিশীল অবস্থা, পতন, উত্থান এবং পতন। তো পাল সাম্রাজ্যের ক্ষেত্রেও এটা হয়েছিল যে দেবপালের যে বংশধররা ছিলেন তারা গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল বংশ, যেটা ধর্মপাল এবং দেবপাল মিলে একটা স্বর্ণযুগে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তী বংশধররা এই স্থিতি অবস্থায় রাখতে সক্ষম হয়নি, তাদের মধ্যে একটা আয়েশি ভাব চলে এসেছিল, যার কারণে তাদের রাজ্য বিভিন্ন অংশ অন্য শক্তির দ্বারা দখল হতে থাকে, আস্তে আস্তে এটা বিলুপ্তির দিকে চলে যায়। সেই রকম একটা পরিস্থিতি থেকে প্রথম মহিপাল পাল বংশকে আবার রক্ষা করেন এবং একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে। পিতৃরাজ্য যেগুলো ছিল সেগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করেন, তিনি অনেকটা সফলও হন। এই জন্য তিনি পাল বংশকে কিছুটা সময়ের জন্য রক্ষা করতে সক্ষম হয়েছিল। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দেবপালের ক্ষমতা সম্পন্ন হয়। দেবপাল ক্ষমতা হস্তান্তর করার পরে পাল বংশে এরকম একটি উত্থান পতনের যুগ চলে আসে।
আমরা যদি পাল বংশের দেবপালের সময় এবং তার পূর্ববর্তী সময় পর্যালোচনা করি, তো সেখানে দেখব, যদি সামারাইজ করার চেষ্টা করি, যে একজন বীর যোদ্ধা যিনি বাংলায় যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এই অস্থিতিশীল পরিবেশকে দূর করে একটি রাজবংশের প্রতিষ্ঠা করেছিল। সেই রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। সেই যোদ্ধার নাম হচ্ছে গোপাল। তার রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ব্যাপারে আমরা লামা তারানাথের বিবরণ থেকে একটা রূপক কাহিনী জানতে পারি। আমরা সেই আলোচনায় আর যাব না। মোট কথাই হচ্ছে, তিনি তার যুদ্ধবিদ্যার ক্ষমতা প্রয়োগ করে এই অঞ্চলে একটা রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এবং স্থিতিশীল পরিস্থিতি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তার এই স্থিতিশীল পরিস্থিতির উপর নির্ভর করেই ধর্মপাল সেই রাজ্যটাকে উত্তর ভারতের রাজনীতিতে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন এবং বিপুল পরিমাণে রাজ্য তার রাজ্যের মধ্যে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন। ধর্মপাল গোপাল কর্তৃক যে রাজ্য পেয়েছিলেন সেটা বহু অংশে বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। তার মেধা, প্রজ্ঞা, যুদ্ধবিদ্যা ইত্যাদি কৌশলের দ্বারা এটা করতে সক্ষম হয়েছিলেন। ধর্মপাল যে স্থিতিশীল রাজ্য, একটি বড় রাজ্য দিয়ে যান, তার পুত্র দেবপাল এটাকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এটার পাশাপাশি তিনি আরো অনেকগুলো রাজ্য জয় করেছিলেন, যেগুলো পূর্বেও তার রাজ্যের মধ্যে ছিল, কিন্তু কোনো সময় এগুলো শত্রুপক্ষের কাছে হারাতে হয়েছিল। এরকম রাজ্যগুলোর মধ্যে রয়েছে কান্যকুট, ওড়িশা, তারপরে পাণ্ড্য রাজাদের সঙ্গে সংঘর্ষ করেছিলেন, তিব্বতীয় অঞ্চলের সাথে সংঘর্ষ করেছিলেন, প্রাগজ্যোতিষ বিজয় করেছিলেন, হুন রাজ্যে তার যুদ্ধ পরিচালনা করেছিলেন। তো সবকিছু মিলিয়ে বলতেই হবে, দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। দেবপালের সময় পাল বংশ স্বর্ণ যুগে অবস্থান করছিল। আমরা যদি দেবপালের এবং ধর্মপালের মধ্যে আলোচনা করি, তো দেখা যাবে যে ধর্মপাল এবং দেবপালের রাজত্বকালে পাল বংশের ইতিহাসকে উত্থানের যুগ বলা হয়। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেটাই এখানে প্রতিধ্বনি হচ্ছে। ধর্মপাল এবং দেবপালের সময় পাল বংশের ইতিহাস, এটা বলা হয় উত্থানের যুগ। তাদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলা বিহারে পাল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয় এবং উত্তর ভারতের রাজনীতিতে বলিষ্ঠ অবদান রাখার মতো শক্তি সঞ্চয়িত হয়েছিল। মধ্যদেশে প্রাধান্য বিস্তারের চেষ্টায় পাল সাম্রাজ্য একটি সক্রিয় সংঘর্ষের সম্মুখীন হয়। অল্পকালের জন্য হলেও মধ্যদেশে তাদের প্রভুত্ব স্থাপিত হয়েছিল। এটি বোধহয় বাংলার প্রথম সাফল্য। পার্শ্ববর্তী রাজ্যসমূহে তাদের বিজয় অভিযানও সাফল্যমণ্ডিত হয়েছিল। এক কথায় বলা যেতে পারে, ধর্মপাল ও দেবপালের সাম্রাজ্য স্বীয় ক্ষমতা উত্তর ভারতীয় রাজনীতিতে প্রদর্শন করার মতো শক্তি অর্জন করেছিল। ধর্মপাল এবং দেবপাল যে শক্তি অর্জন করে, এটা সূচনা করেছিলেন গোপাল। একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটিয়ে যে রাজ্যের সূচনা করেছিল, তার সেই রাজ্যকে ভিত্তি করে এই দুই পাল রাজ্যকে অনেক ক্ষমতার অধিকারী করেছিল, যে ক্ষমতার পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের যে শক্তিশালী রাজ্যগুলো, ভারতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাষ্ট্রকূট রাজবংশ, প্রতিহার রাজবংশ সবসময় শক্তিশালী রাজবংশ। এই দুই রাজবংশের সাথে বংশ পরম্পরায় যুদ্ধ করে তাদেরকে টিকে রাখতে সক্ষম হয়েছিল, বাংলার সাম্রাজ্যকে টিকে রাখতে সক্ষম হয়েছিল এবং এর বিস্তৃতি বহুদূর পর্যন্ত করেছিল এবং এতই ক্ষমতা অর্জন করেছিল যে এই রাজবংশ 400 বছর 17 পুরুষ ধরে শাসন করেছিল। এর ফাউন্ডেশন ছিল খুব সলিড, যার কারণে এটা করা সম্ভব হয়েছিল। যদি ফাউন্ডেশন দুর্বল হতো, তাহলে একটা রাজবংশ এতদিন শাসন ক্ষমতা পরিচালনা করতে পারতো না। ইতিহাসে যে রাজবংশগুলো সব থেকে বেশি শাসন ক্ষমতা পরিচালনা করেছে, বাংলার পাল রাজবংশ তাদের মধ্যে অন্যতম। এটা সম্ভব হয়েছিল গোপাল যে রাজ্য প্রতিষ্ঠা করে, সেই রাজ্যকে একটি স্থিতিশীল অবস্থায় তিনি রেখে যান। ধর্মপাল তাকে সর্বভারতীয় একটি রাষ্ট্রের রূপ দান করেন। দেবপাল তার সর্বভারতীয় রাজ্যকে রক্ষা করে নিজের সীমানা আরো বিস্তৃত করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ সামরিকভাবে তিনি যেমন কূটকৌশলের অধিকারী ছিলেন, সামরিকভাবে শক্তিশালী ছিলেন,
তার সেনাবাহিনীতে অশ্ববাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, যার ফলে তিনি সহজেই প্রতিপক্ষদেরকে পরাস্ত করতে পারতেন। এবং তার সময়ে যে রাজ্য সীমানা ছিল সেটা বাংলার ইতিহাসে সব থেকে বেশি বিস্তৃত রাজ্য সীমানা বলে আমরা বলতে পারি। দেবপাল প্রসঙ্গে ডক্টর নিহাররঞ্জন রায় বলেছেন, তাহার বিজয়ী সমরাভিযান তাকে উত্তর পশ্চিম কম্বোজ এবং দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত লইয়া গিয়েছে। দেবপালের মন্ত্রী ও সমন্বয়কদের এই দাবি খুব মিথ্যা বলে মনে হয় না। অর্থাৎ ঐতিহাসিকগণও দেবপালের যে রাজ্য সীমা বিস্তারের কথা এটা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে নিয়ে তাকে সে কৃতিত্ব দিচ্ছেন যে তিনি বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ রাজা, তার রাজ্য বাংলার ইতিহাসে সব থেকে বড় রাজ্য ছিল। যা হোক, আমরা দেবপাল সম্পর্কে যে বিষয়টুকু জানলাম, এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদেরকে যেসব সহায়ক গ্রন্থ পাঠ করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এগুলো প্রদর্শিত হয়েছে, সেখান থেকে আমি এটা দিচ্ছি। এর মধ্যে আমি দুই একটা বইয়ের নাম বলবো যেগুলো পড়লে পরে বেশি সুবিধা হবে। আর.সি মজুমদারের হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 1, আর.সি মজুমদার হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, এম চৌধুরীর ডাইনেস্টি হিস্ট্রি অফ বেঙ্গল ইংলিশ, এই তিনটা বই দেখলেই হবে। এর সাথে বাংলা বই দেখা যেতে পারে নিহাররঞ্জন রায়ের বাংলার ইতিহাস আদি পর্ব, এম এ রহিম, আব্দুল মমিন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, এ বি এম মাহমুদ সম্পাদিত বাংলার ইতিহাস এবং আশফাক হোসেনের বাংলার ইতিহাসের রূপরেখা গ্রন্থ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পাল বংশ সম্পর্কে, প্রাচীন বাংলা সম্পর্কে এই পুস্তকগুলো আকর গ্রন্থ। এই গ্রন্থগুলো থেকে তোমরা এই পাল বংশ সম্পর্কে, দেবপাল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। আশা করি তোমরা বইগুলো সংগ্রহ করে নিজেদেরকে ইতিহাসের এই অধ্যায় সম্পর্কে আরো সমৃদ্ধ করবা এবং নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদেরকে যে কথা বলবো সেটা হচ্ছে, করোনাকালীন সময়ে তোমরা ঘরে থাকো, ইতিহাসের বই পড়ো, এর পাশাপাশি অন্যান্য বই পড়ো, নিজেদেরকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখো। প্রয়োজন না হলে বাইরে যাবে না। করোনা থেকে নিজেদেরকে রক্ষা করো, দেশকে রক্ষা করো। তোমরা পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করলে দেশ সমৃদ্ধ হবে। আমরা সেই উদ্দেশ্যেই এই অনলাইন ক্লাসে শুরু করেছি। তোমরা এখান থেকে যে ইঙ্গিতগুলো পেলা, সেই ইঙ্গিতগুলোর সহযোগিতা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত এই বিষয়গুলোতে অধ্যয়ন করবা বলে আশা করছি। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।